খবর শুনছেন হুগলি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো মোদী সরকারের নতুন স্কিম, বিবাহিত দম্পতিরা প্রতি মাসে পাবেন 10,000 টাকা। পুজোর ছুটি বাতিল, বিজেপি নেতাকর্মীদের 1 মাস সময় থাকতেই আরজিকর কর্মসূচি ঘোষণা শুভেন্দুর। উচ্চ পর্যায়ের বৈঠক, সুপ্রিম কোর্টের শুনানির দিনেই নবান্নে আলোচনায় বসছেন মমতা। খুলল কপাল, সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় বিরাট আপডেট। বাংলাদেশে বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্রের আমদানি, ভারতকে প্রস্তুত থাকার নির্দেশ। বিরাট চাপে তৃণমূল, জিতল বাম বিজেপি জোট, দখল সমবায়। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার এখন একটি নতুন স্কিম চালু করেছে, যা বিবাহিত দম্পতিদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। এই স্কিমটির নাম অটল পেনশন যোজনা। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই স্কিমের মাধ্যমে সরকার আর্থিক সুরক্ষা প্রদান করছে। স্কিমের আওতায় বিবাহিত দম্পতিরা প্রতি মাসে 10,000 টাকা পর্যন্ত পেনশন পাবেন। 60 বছর বয়সে প্রতি মাসে 5,000 টাকা পেনশন পাবেন স্কিমে বিনিয়োগকারী। স্বামী স্ত্রী দুজনেই যদি স্কিমে বিনিয়োগ করেন, তাহলে তাদের সম্মিলিত পেনশন হবে 10,000 টাকা। 18 থেকে 40 বছর বয়সীরা এই স্কিমে অংশ নিতে পারেন। বয়স অনুযায়ী মাসিক বিনিয়োগের পরিমাণ নির্ধারিত হবে। উদাহরণস্বরূপ, 18 বছর বয়সে স্কিমে যোগ দিলে মাসে 210 টাকা বিনিয়োগ করতে হবে। স্কিমটি সম্পূর্ণরূপে নিরাপদ এবং নিয়মিতভাবে পেনশন প্রদান করে। এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি চমৎকার বিকল্প। স্কিমে বিনিয়োগ শুরু করার জন্য আপনার নিকটতম ব্যাংক শাখায় গিয়ে আবেদন করতে হবে। এই স্কিমের মাধ্যমে সরকার নাগরিকদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষিত করতে এবং অবসর জীবনকে সুখী করতে সহায়তা করছে। যারা দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার কথা ভাবছেন, তাদের জন্য এই স্কিম একটি ভালো বিকল্প হতে পারে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। দুর্গাপুজোর দিনগুলোতে শহর কলকাতা এবং জেলার সমস্ত বড় মণ্ডপের বাইরে বিশেষ ডিউটি পড়তে চলেছে বিজেপি নেতা কর্মীদের। পুজোর 1 মাস আগেই দলের কর্মীদের সেই কর্তব্য বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার 6 নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির পুরনো দফতরে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানেই তিনি জানান, পুজোর মণ্ডপের বাইরে কর্তব্যরত বিজেপি নেতা কর্মীদের কাজ হবে দর্শনার্থীদের কাছ থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে স্বাক্ষর সংগ্রহ করা। তবে শুধু সেটুকুই নয়, পুজোর কদিন বিজেপির নেতা এবং কর্মীদের এছাড়াও আরও একটি দায়িত্ব দিয়েছেন শুভেন্দু। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন চলাকালীন তৃণমূলের বিভিন্ন নেতার মন্তব্যে বিড়ম্বনায় পড়তে হয়েছে শাসক দলকে। শুভেন্দু শুক্রবার বলেছেন, ওই সমস্ত মন্তব্য নারী বিরোধী, আর তা পশ্চিমবঙ্গের মানুষকে ভুলতে দেওয়া চলবে না। পুজোর সময় ওই সমস্ত মন্তব্যের রেকর্ডিং বাজবে। কাদের রেকর্ডিং বাজবে তার একটা তালিকাও তৈরি করে ফেলেছে বিজেপি। সেই তালিকায় তৃণমূলের রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের 11 জন প্রথম সারির নেতা রয়েছেন। শুভেন্দু জানিয়ে দিয়েছেন, দেবীপক্ষ চলাকালীন ওই সমস্ত তৃণমূল নেতার নারী বিরোধী মন্তব্য মনে করানোর দায়িত্বও নিতে হবে কর্তব্যরত বিজেপি নেতা কর্মীদের। সম্প্রতি তৃণমূলের সাংসদ তথা চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার আরজিকর কাণ্ডের আবহে করা তার একটি মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এক বিতর্ক সভায় কাকলি বলেছিলেন, ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চল শুরু হয়েছিল, যার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি। কিন্তু কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার চলটা যে এখানে এসে দাঁড়াবে, উৎকোচ নিয়ে পাশ করানো হবে, কিংবা কেউ মুখ খোলার সাহস দেখালে যে তার থিসিস আটকে দেওয়া হবে, এমনটা আমি ভাবতে পারিনি। সেই মন্তব্যের পর কাকলিকে নিয়ে তৈরি হয় বিতর্ক, যার জেরে ক্ষমা চাইতে হয় শাসক দলের সাংসদকে। কিছুদিন আগে তৃণমূলের মন্ত্রী উদয়নও বলেছিলেন, যারা মনে করছেন যে কিছু ছাত্রছাত্রীকে ভুল বুঝিয়ে রাত দখল করে পশ্চিমবাংলার নবান্ন দখল করবেন, তারা জেনে রাখুন তাদের জন্য শুধু ওই রাতের অন্ধকারটুকুই থাকবে। দিনের আলো আপনারা দেখতে পাবেন না, দিনের আলো আপনাদের জন্য থাকবে না। শুভেন্দু এই সমস্ত মন্তব্যকেই নারী বিরোধী মন্তব্য বলে উল্লেখ করে তার রেকর্ডিং বাজানোর কথা বলেছেন। এর পাশাপাশি শুভেন্দু জানিয়েছেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে একসঙ্গে একদিনে যে নবান্ন, লালবাজার,
কালীঘাট অভিযানের কথা বলেছিলেন তিনি, সেই অভিযানের দিনক্ষণ শীঘ্রই জানানো হবে। আপাতত ধর্মতলায় 16 সেপ্টেম্বর পর্যন্ত ধর্নার যে কর্মসূচি আছে তা চলবে। তারপরে 17 তারিখ একটি বৈঠক ডেকেছে বিজেপি, সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আরও সিদ্ধান্ত ঘোষণা হবে। তার আগে আপাতত পুজোর সময়ের কর্মসূচির কথা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, ধর্মতলা ধর্না শেষ হলেও গোটা সেপ্টেম্বর মাসটাই বিজেপি নেতা কর্মীরা প্রত্যেকটি বাজার, স্টেশন এবং বাসস্ট্যান্ডে পথসভা করবেন। এছাড়াও নানা কর্মসূচি চালিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ পুজোর আগে এবং পুজোর সময়ও আরজিকর আন্দোলনের জের মিটতে না দেওয়ার পরিকল্পনা নিয়েই আপাতত এগোতে চায় বিজেপি। সোমবার 9 সেপ্টেম্বর দেশের শীর্ষ আদালতে আরজিকর মামলার শুনানি। ঠিক সেদিনই নবান্ন সভাগৃহে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য, সব দপ্তরের সচিব সহ বিশেষ সচিব পর্যায়ের সকলে উপস্থিত থাকবেন। বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। এছাড়াও ওই বৈঠকে সব জেলা শাসক ও পুলিশ সুপার ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে। সোমবার বেলা 1টায় নবান্ন সভাগৃহে এই উচ্চ পর্যায়ে বৈঠক বসবে বলে জানা গিয়েছে। আরজিকর কাণ্ডে এই মুহূর্তে পরিস্থিতি উত্তাল। তার মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ডাকা বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই বছরে দুবার প্রশাসনিক স্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় বড় খবর। আদালত সূত্রে জানা যাচ্ছে, এই মামলার শুনানি হতে পারে 10ই সেপ্টেম্বর। এর আগে একাধিকবার সর্বোচ্চ আদালতে পিছিয়েছে শুনানি, যার জেরে এখনো ভাগ্য ঝুলে রয়েছে এই 26,000 জনের। সুপ্রিম কোর্ট তরফের শুনানি সংক্রান্ত আপডেট আসার পর মনে করা হচ্ছে আগামী সপ্তাহে এই মামলার জট কাটতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চেই এসএসসি মামলাটির শুনানি হওয়ার কথা। প্রধান বিচারপতি JB পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হবে বলে জানা যাচ্ছে। এর আগে গত 16ই জুলাই সুপ্রিম কোর্টে মামলা উঠলে সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল 21 দিনের জন্য। সেই সময় শীর্ষ আদালতের নির্দেশ ছিল, এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে, তার পক্ষেই সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর 3 সপ্তাহ পর 6ই আগস্ট ফের এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তবে সময়ের অভাবে সেবারেও শুনানি হয়নি। এবারে আগামী 10 তারিখ এসএসসি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, চলতি বছর 18ই এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি ডিভিশন বেঞ্চ, যার জেরে এক ধাক্কায় চাকরি যায় প্রায় 26,000 জনের। ওদিকে হাইকোর্টের রায়ে 24 ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। গত 7ই মে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে, বহাল রাখে 26,000 চাকরি। যদিও আদালতে স্পষ্ট নির্দেশ ছিল, চাকরি প্রাপকদের মধ্যে কেউ অযোগ্য প্রমাণিত হলে বেতনের টাকা ফেরত দিতে হবে বলে মুচলেকা দিতে হবে। মামলায় যুক্ত সব পক্ষকে নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এখনো সেই মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে, বিচার হয়নি। বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন দেখা যাচ্ছে, বিশেষ করে শেখ হাসিনার বিদায়ের পর। ঢাকা পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলাবারুদ এবং বিস্ফোরক আমদানি করতে যাচ্ছে। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গিয়েছে, বাংলাদেশ পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে 40,000 রাউন্ড গুলি, 2,000টি ট্যাঙ্ক গোলা, 40 টন RDX বিস্ফোরক এবং 2,900টি রকেটের অর্ডার দিয়েছে। গত বছর বাংলাদেশ শুধু 12,000 রাউন্ড গুলি আমদানি করেছিল। এই পরিবর্তন ভারতকে উদ্বিগ্ন করেছে। সাময়িক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার হচ্ছে, যা ঢাকার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও আঞ্চলিক ভূ রাজনীতিতে পরিবর্তন ঘটাতে পারে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ ও নজর রাখার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার লখনৌয়ে এক সম্মেলনে রাজনাথ সিং
উল্লেখ করেছেন যে প্রতিবেশী দেশের অস্থিতিশীলতা ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। ভারতের প্রস্তুতি প্রয়োজন, কারণ প্রতিরক্ষা সরঞ্জামের এই নতুন আমদানি আঞ্চলিক শান্তি বিঘ্নিত করতে পারে। আরজিকর আবহের চাপ বাড়ল তৃণমূলের। জানা গিয়েছে দাসপুরের সুলতাননগর জোট গৌরাঙ্গ সমবায় সমিতির নির্বাচন ঘিরে কয়েকদিন আগে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছিল বিশাল পুলিশ বাহিনী, নেমেছিল র্যাব। এবার সেই নির্বাচনের ফলাফল বের হতেই দেখা যায় তাতে বাম বিজেপির জোটের জয় জয়কার। ভোটের ফল বলছে সমবায় সমিতির 31টি আসনের মধ্যে বামেরা পেয়েছে 12টি আসন, বিজেপি পেয়েছে 4টি আসন। সেখানে তৃণমূলের খাতায় গিয়েছে 15টি আসন। এদিন ছিল বোর্ড গঠন, কিন্তু সেখানে একেবারে উল্টো ছবি। বোর্ড গঠন করলো বাম বিজেপি জোট, অর্থাৎ সমবায় বাঁচাও মঞ্চ। তাদের মিলিত আসন সংখ্যা 16। তৃণমূলের 15 প্রার্থীর মধ্যে 2 জনের ভোট বাতিল হয়েছে বলে জানা যাচ্ছে। সে কারণে 13টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। এদিন বোর্ড গঠনের পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন রাম বাম সমর্থকেরা। আবির খেলাতেও মেতে ওঠেন তারা। যদিও পাল্টা তোপ দেখেছে ঘাসফুল শিবির। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস সুদাইত কার্যত কটাক্ষের সুরে বলছেন, রাম বাম আসলে অশুভ আত্মা। তারা এখন একত্রিতভাবে এই জোট করেছে। পাল্টা সুর চড়িয়ে সিপিএম এর নেতা গণেশ সামন্ত বলেন, ভোটের দিন তৃণমূল কংগ্রেস তো ছাপ্পা ভোট করেছিল, পুলিশকে ব্যবহার করেছিল। বিজেপির লোকজন সমবায় মঞ্চের পতাকার তলায় এসেছে, ওদের নিয়েই বোর্ড গঠন হয়েছে। আসলে এই সমবায়ে যেভাবে দুর্নীতি হয়েছিল তার বিরুদ্ধেই কাজ করে যাবে এই নতুন বোর্ড, কাজ করবে সমবায় বাঁচাও মঞ্চ। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।